আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আওয়ামী লীগ ঠেকাও নির্বাচনের একই বেহাল অবস্থা। দেখেন, প্রথমেই ভিডিও শুরু করলাম, সালাম দিলাম, দেওয়ার পরে প্রথমেই আপনাদেরকে এই কথাটা কী জন্য আমি বললাম, আপনি একটু আপনার আশেপাশে তাকান। আপনার আশেপাশে সামনে পেছনে ডানে বায়ে যে মানুষগুলো আছে তাদের মুখের দিকে তাকান। তাকে আপনি একটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। আজকে হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসের 6 তারিখ। আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন। তাহলে আর 36 দিন সময় অবশিষ্ট আছে। এই যে একটা পরিবেশ থাকার কথা, আর এক মাস পরে জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনের এক মাস আগে যে পরিবেশটা থাকার কথা, মানুষের মনের মধ্যে যে নির্বাচনের একটা ইমেজ, একটা ভাবমূর্তি তৈরি হওয়া বা সবার মধ্যে আলোচনা, কে উঠবে, কে কত ভোট পাবে, কার কত জনপ্রিয়তা, এই যে নির্বাচন একটা হাওয়া, এটা কি বইতেছে কিনা আপনি একটু তাকান। যদি আপনার মনে নাও বইলে আপনি একটু আশেপাশের মানুষের দিকে একটু তাকে বোঝার চেষ্টা করুন, তাদের মনের কী অবস্থা খুঁজে পাবেন না। আপনি কোথাও নির্বাচনী ইমেজ, নির্বাচনী আমেজ, হাওয়া, নির্বাচনী আলাপচারিতা পাবেন না, খুঁজে পাবেন না। সেরকম প্রাধান্য মানুষ দেয় নাই, দিতেছে না। কী জন্যে? এটার কারণ আছে। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা পরিপূর্ণ শুনলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আওয়ামী লীগ ঠেকাও। দেখেন, এই নির্বাচনটা তো নিঃসন্দেহে আওয়ামী লীগ ঠেকাও নির্বাচন। এই আওয়ামী লীগ ঠেকাও নির্বাচনের একই বেহাল অবস্থা। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান গঠনমূলক মন্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। দেখেন, আমি বললাম যে আওয়ামী লীগ ঠেকাও নির্বাচন। আপনি এই নির্বাচনকে কী বলবেন? বর্তমান বাংলাদেশে ক্ষমতায় আছে কারা? আপনি যদি ধরেন, দেখেন যে 4টা রাজনৈতিক দল বা এরকম 3-4টা সংগঠন, তারাই, অন্যান্যরা কিন্তু নয়, অন্যান্যরা কোণঠাসা। আপনি যদি হাতে মানে গুনে গুনে বলেন, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি আর বর্তমানের এই সরকার, অন্তর্বর্তী সরকার, তাহলে 4টা। মানে আওয়ামী বিরোধী যারা, তারাই কিন্তু বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় বা বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় আছে। আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের সহযোগী ভাতৃপ্রতিম বা আওয়ামী লীগ, তাদেরকে কিন্তু রাজপথে নামতে দেওয়া হচ্ছে না। এখন তাদের বিহীন একটা নির্বাচন, লক্ষ্য কিন্তু ওইটাই, আওয়ামী লীগ ঠেকাও। কী জন্য এই কথাটা আপনাদেরকে বলতেছি? দেখেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বাংলাদেশে আসলেন, তার কার্যালয়ে বৈঠক করতে গেলেন আর একটা রাজনৈতিক দলের নেতা, সর্বোচ্চ নেতা। এখন তিনি যখন বৈঠক করে ওখানে যখন প্রস্তাব দিলেন যে আমরা নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করব, এবং সেই প্রস্তাবে যখন ওই রাজনৈতিক দলেরও নেতারা সম্মতি পোষণ করলেন, তখন কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল যে এটা আওয়ামী লীগ ঠেকাও নির্বাচন। আচ্ছা, ঠিক আছে, আওয়ামী লীগ ঠেকাও নির্বাচন করেন, আপনারা জাতীয় সরকার করেন, সুন্দরভাবে দেশটাকে চালানো, অন্তত 5 বছরের জন্য একটা স্থিতি দেওয়ার জন্য, বেশ সুন্দর কথা। কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে যে একটা তথ্য শোনাবো, সেটা শোনার পরে আপনি মনে করবেন যে না, নির্বাচনের যেরকম দেখছিলাম সব তো উল্টে পাল্টে গেল, বেহাল অবস্থা। দেখেন, একটা জরিপ আপনাদেরকে দেখাই। জরিপে এখানে বলা হয়েছে যে 70% মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন, আর 19% বলছেন তারা জামাত ইসলামকে ভোট দেবে, আর 2.6% মানুষ এনসিপিকে ভোট দেবে বলে জানিয়েছে। আর অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছে 5% মানুষ, ভোট দেবেন না বলে জানিয়েছেন 0.2% মানুষ। সুন্দর, মানে মেটিকুলাসলি একটা রিপোর্ট বা একটা, এটাকে কি বলে, জরিপ। এটা জরিপ। আচ্ছা, ঠিক আছে, এটাকে আপনি জরিপ মেনে নেন। এখন তাহলে ওই যে 5% মানুষ অন্য দলকে ভোট দেবে, অর্থাৎ জামাত ইসলাম, এনসিপি এবং বিএনপির মধ্যে কাউকে দেবে না, তাহলে 5% বাদ দেন। আর ভোট দেবে না বলছে 0.2%, ওইটাও বাদ দেন। আর অপরদিকে জামাতকে ভোট দেবে 19% মানুষ এবং এনসিপিকে ভোট দেবে 2.6%। তাহলে ওই জামাতের ভোটের সাথে এনসিপির ভোট যোগ দেন, কারণ তারা জোট। তাহলে 19 আর 2 21, 21.6% মানুষ ধরেন জামাতকে ভোট দিল, আর 70% মানুষ বিএনপি বা বিএনপির জোটকে ভোট দিল।
এইটাই যদি বাস্তবে রূপান্তরিত হয়, বাস্তবায়ন হতে আমরা দেখি, তাহলে ঘটনাটা কী ঘটবে? আপনি হয়তো বা জরিপটা শুনে এরকম ভাবতে পারেন যে নির্বাচনের পরে তাহলে এরকমভাবে সরকার গঠন করতে পারে, ওইরকমভাবে করতে পারে, তাহলে তো একটা দলের নিয়ন্ত্রণাধীন চলে যাবে, তারা ব্যাপক ক্ষমতার অধিকারী হবে, যা খুশি তাই করতে পারবে। 70% মানে যাই ভোট কাস্ট হোক, 20% হোক, 30% হোক, মানে যাই ভোট কাস্ট হোক, তার মধ্যে যদি 70% ভোট একটা রাজনৈতিক দল পায়, তাহলে তো তারা সংখ্যাগরিষ্ঠ, তারা যা খুশি করতে পারে, সংবিধান সংশোধন থেকে শুরু করে যা কিছু করতে পারে। আর বিরোধী দলকে, জামাতে ইসলাম অন্যদের তো আসতে দিতেছে না, তারা বিরোধী দল পাইছে 19% বা 21%, তাদের তো কোনো ইয়াই নাই। বিষয়টা এভাবে কিন্তু আপনি ভাবতে পারেন যে নির্বাচনের পর, কিন্তু আমি যেটা ভাবছি সেটা হলো যে আমি নির্বাচন পর্যন্ত যাইতেই পারিনি। নির্বাচনের আগেই আমার চিন্তাটা থমকে দাঁড়ালো এবং আমি ভাবতে শুরু করলাম নির্বাচন পর্যন্ত যাইতে পারলাম না, নির্বাচনের পরে সংসদ গঠন পর্যন্ত যাইতে পারলাম না, সেটা পরের বিষয়। আমি যেখানে ঠিক থেমে গেছি আমার চিন্তা ভাবনা, সেই পর্যন্ত আপনাদেরকে জানাই। দেখেন, প্রথমে বলি 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হইল। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ বাক্য পাঠ করলেন, মহামান্য রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করালেন। তারপরে থেকে আমরা কি দেখতেছি, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা রাজনৈতিক দল ব্যাপকভাবে তারা মানে ডালপালা ছায়া নিছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে অফিস আদালত কোর্ট কাছারি তারা সকল কিছু নিজেদের করে নিছে, এরকম অভিযোগ কিন্তু একটা দলের প্রতি আছে। এবং পাশাপাশি এই দলের সাথে বর্তমানে যে ছোট ছোট রাজনৈতিক দলের আমরা জোটবদ্ধ হতে দেখতেছি, সেই ছোট ছোট রাজনৈতিক দলগুলো কিন্তু ব্যাপক একটা সুবিধাজনক অবস্থানে, এমনকি প্রধান উপদেষ্টার কথা মতে এই ছোট রাজনৈতিক দলগুলোই নাকি এই সরকারকে নিয়োগ করছে। তাহলে বোঝেন, নিয়োগকর্তা তো অবশ্যই ভালো অবস্থানে থাকবেন। তাহলে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল কারা ভালো অবস্থানে আছে, বা কোর্ট কাছারি, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়াঙ্গন, সকল কিছুতে বড় বড় চেয়ার কারা ধরে আছে, এরকম এটা নতুনভাবে বলার কিছু নাই। এখন যখন আমরা দেখলাম যে বিএনপির বর্তমানে চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছেন জনাব তারেক রহমান, তিনি দেশের মাটিতে আসবেন তার আগে কিন্তু তাদের ব্যাপক ছত্রছায়া, কিন্তু তিনি যখনই দেশের মাটিতে আসলেন ঠিক তখনই সকল কিছু মানে গণেশ উল্টে গেল। মানে সবাই তাদের থেকে মুখ ফিরে নেয়। এখন জনাব তারেক রহমানের সাথে বৈঠক করতেছে, তার কার্যালয় যেতেছে, ব্যবসায়ীরা বৈঠক করতেছে, মানে প্রথম সারির যে গণমাধ্যম, নিউজ পত্রিকার সম্পাদকরা তারা তাদের সাথে বৈঠক করতেছে। মানে সবাই ওইমুখী হয়ে গেছে। এখন সবাই মনে মনে ধরে নিয়েছে যে ইনি তো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, সকল ক্ষমতার উৎস। হ্যাঁ, তিনি মানে সর্বোচ্চ, দেশের সর্বোচ্চ ক্ষমতা থাকবে এবং তার উপরই মানুষ আস্থা রাখতেছে। অপরদিকে এই সরকারকে যারা নিয়োগ করলো এবং যারা একটা সময় দাবি করলো যে অভ্যুত্থান তারাই ঘটাইছে মেটিকুলাসলি আন্ডারগ্রাউন্ডে থেকে, তারা তো এখন দেখা যাইতেছে যে একটা ধোকায় পড়ে গেল যখন এই জরিপটা তাদের সামনে চলে আসলো যে 70%। এখন ওই যে আপনার চিন্তা ভাবনা নির্বাচনের পরে, কিন্তু আমরা কোনটা জানি? আমরা জানি যে রাজনৈতিক দলগুলো তারা চিন্তা করে সাধারণ মানুষের চিন্তাধারার চেয়ে আগে। মানে আমরা যদি 2 দিন আগে চিন্তা করতে পারি, তারা 2 মাস আগের চিন্তা করে ফেলায়। এখন এই রাজনৈতিক দলকে বুঝতেছে না কোনোভাবে। আমরা তো জনাব তারেক রহমান দেশে আসার আগে অনেকবার বলছি যে বিএনপিকে মূলা ঝোলানো হইতেছে, বিএনপিকে শুধু এমনি ধোকা দেওয়া হইতেছে, এই ধরনের কথা অনেকেই বলছেন। সেরকম পরিস্থিতি কিন্তু হতে পারে, এই সন্দেহটা আমি পোষণ করলাম, যার কারণে আমি বললাম যে আমি নির্বাচন পর্যন্ত যাইতেই পারলাম না। কোন সন্দেহটা আপনাদেরকে বলি। এই মুহূর্তে আপনি হাসনাত আবদুল্লাহর বক্তব্য শোনেন, তিনি বলছেন যে নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সরকার এবং সরকারের প্রশাসন একটা দলমুখী হয়ে যাচ্ছে। যদি এরকম হয় তাহলে নির্বাচনের প্রয়োজন নাই। এটা কে বলছে? সরকারের নিয়োগকর্তা অর্থাৎ হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি দেখেন ইনকলাব মঞ্চ, তারা বলছেন যে 7ই জানুয়ারি এই সরকার পতনের ডাক দেবে। তার মানে কি, নির্বাচন হবে ফেব্রুয়ারির 12 তারিখে, আর 7ই জানুয়ারি যদি সরকার পতনের ডাক দেয় তাহলে নির্বাচন কে দেবে? সেটা নির্বাচন না চাওয়ারই সামনে। অপরদিকে যে এই যে এদের যে মানে সকল কি বলে বড় মহাজন যিনি, তারা যখন দেখবেন যে এমন কেন হলো, তিনি দেশে আসলেন সকল কিছু উল্টে গেল,
তাহলে তো এইভাবে চললে আমরা তো সেই আমরা তো গোনার মধ্যেই থাকবো না। অথচ দেখেন একজন মানুষ যখন ভালো অবস্থানে থাকে, হঠাৎ করে যখন তিনি বুঝতেছেন যে যদি এইভাবে এরকম হয় আমি সেই আবার নিম্ন স্তরে চলে যেতে পারি, তখন কিন্তু ওই মানুষটার মনের মধ্যে যে প্রশ্নগুলোর উদয় হবে, একজন সাধারণ মানুষের চেয়ে রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্বের মনের মধ্যে সেই প্রশ্নগুলো আরও আগে থেকেই উদয় হয়। তারা যদি বলেন যে না আমরা নির্বাচনে যাচ্ছি না, তখন কি একা একা পড়ে যাবে, একা একা কি নির্বাচন হয়? এখন যদিও লোক দেখানো, সেজন্য আমি বললাম যে নির্বাচন পর্যন্ত যাইতেই পারলাম না। যাই হোক, আমার ছোট বিদ্যা বুদ্ধি এবং যুক্তি, আমার এই যুক্তির সাথে আপনার যুক্তির মিল নাও থাকতে পারে। একই বিষয়, একই ঘটনা আপনি বিভিন্নভাবে দেখতে পারেন, ও আপনি যেভাবে দেখেন আমি হয়তো সেভাবে দেখি না, কিন্তু আমার এই যুক্তিকে আপনি মার্ক দিলে 0 মার্ক দিতে পারেন, কিন্তু তর্ক বিতর্কে জড়ানোর দরকার নাই। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই এই বিষয়কে কেন্দ্র করে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে গঠনমূলকভাবে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।